ছোট্ট করে জিজ্ঞেস করব যে আপনি মানে আপনার পড়াশোনাটা কোত্থেকে শুরু হয়েছে আসলে, বা আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমার এই স্কুল লাইফ তো আমার বললাম, আমার এলাকায় যেহেতু ফাদার ছিল না, আমার মায়ের কাছে ওখানে স্কুল কপিলমুনি, মানে এটাই হাতে খড়ি তারপরে হয়েছে এখানে? কপিলমুনি কলেজ, এরপরে মেডিকেল কলেজে ধরেন খুলনা বাড়ি, খুলনা মেডিকেল কলেজ। তারপরে তো বললাম আমার যে শিক্ষক গুরু মৃণাল কুমার সরকার, ওনার হাত ধরে আমি ইভার কেয়ার হসপিটালে চলে আসি। এরপর এখান থেকে আমি সিঙ্গাপুরে প্রথম তো একটু ট্রেনিং কোর্স করি, সেটাও ওনার মাধ্যমেই আমরা যাই। সিঙ্গাপুর থেকে আবার টিচার এসে এই ইভার কেয়ারের মতো জায়গায় আমাকে দীর্ঘ প্রায় 3 থেকে 6 মাস মতো আমাকে ট্রেন্ড আপ করে। ইন্ডিয়া থেকেও একজন আসে, তারাও আমাকে ট্রেন্ড আপ করে। বেসিক্যালি ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে 2 জায়গার 2 জন শিক্ষক এটা ইভার কেয়ার এসে আমাকে ফার্স্ট ট্রেন্ড আপ করে। এটা কিন্তু একটু ভিন্ন ধরনের, মানুষ বাইরে যায় ট্রেনিং নিতে, আর আমরা তারা আসে। এরপরে আবার আমি ফাইনাল টিউনিংয়ের জন্য সিঙ্গাপুর যাই, আমেরিকায় যাই, এবং আমি যখন মাস্টার্স করি এই বিষয়টা একটা ভিন্নধর্মী। তো এটা আপনি দেশে কোনো মাস্টার্স করেছেন সাবজেক্টে কোথায়? মাস্টার্সটা করেছি আমি ইউনিভার্সিটি অফ মাইসুর, এটা হচ্ছে ইন্ডিয়াতে আর কি, আচ্ছা। কর্ণাটকা স্টেটে। তো এবং সেটাও একটা ভিন্ন সাবজেক্ট, এটা নিয়ে আমি বলবো। তো এবং বাংলাদেশে আমি বলতে পারি যে আমার যেমন লাইফে শুরু থেকেই একটু স্ট্রাগল নিতে, মানে আমি স্ট্রাগল ফেস করে বড় হয়েছি, এবং এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও বলতে পারেন আমি একটু ভিন্ন ধর্মীভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, অন্য সাবজেক্টে চলে গেছি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যারা পড়াশোনা করে তারা তো অ্যাক্সিডেন্টালি অনেক কিছু হয়। যেমন আমরা এম ইন লাইফ লিখি, ছোটোবেলায় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তারপরে যে দিন যায় এসএসসিতে গিয়ে আরেকটাই চলে যায়, এইচএসসিতে গিয়ে আরেক দিকে চলে যায়। তো আপনার ছোটোবেলায় কি কখনো ডাক্তার হওয়ার চিন্তা ছিল কিনা? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ছোটবেলা থেকেই আসলে ডাক্তার হওয়ার চিন্তা ছিল ইমোশনাল অ্যাসপেক্টে। যেমন আমি বললাম, খুব ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছেন। তখন বাবা বলতে পারেন মারা যাওয়ার আগেই আমার মাকে বলেছিল যে আমার 3টা সন্তানের ভিতরে একটা সন্তান যেন অন্তত ডাক্তার হয়। এই ফিলিংস থেকে বলতে পারেন যে আমি এদিকে আসা ছিল আর কি। পরে মাই আমাকে গাইড করেছে, এবং আমার মধ্যেও সেখান থেকে ভালোবাসাটা ডাক্তারি পেশার মধ্যে মানুষের কীভাবে সেবা করতে পারি, এই পেশাটা একটু ভিন্ন ধর্মের, সত্যিকারের মানুষের উপকার করা যায়, আমি সেখান থেকে বলতে পারেন এদিকে আসা। এখন এই যে পড়াশোনা, যে আপনি ডাক্তার হলেন, তো ডাক্তারের তো নানান ধরনের রূপ আছে আসলে। কারণ আমরা তো কয়টা জানি, খুব অল্প সংখ্যক জানি। এর মধ্যে আপনি এই এমব্রায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন। আমি আসলে ভালো করে খুব একটা বুঝি না, বা আমাদের হয়তো, আমি মনে করি আমার মতো অনেকেই বুঝে না এই বিষয়টা। তো এই যে একটা আনকমন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, বা এই জিনিসটা আসলে কী? জিনিসটা হলো, আমি প্রথম তো যখন স্টুডেন্ট লাইফে যখন পলিটিক্সের সঙ্গে আসলাম, এরপর পর্যায়ক্রমে তো একটু গ্রাম থেকে মানুষ হলেও সমাজ দেশ সম্পর্কে জানতে শিখলাম। দেখলাম যে সমাজটায় আসলে বিভিন্ন ধরনের অপরাধ, কলুষতা এবং বিভিন্ন দিক দিয়ে, যেটা আসলে নর্মাল আমার সঙ্গে, আমি যে সহজ সরলতা নিয়ে চলি, এটার সঙ্গে খুব বেশি ম্যাচ করে না। আচ্ছা। তখন আমার একটা জায়গায় দেখা হলো যে ডাক্তারি তো হবে, এর ভিতরে একটা সাবজেক্টে তো অবশ্যই বিশেষজ্ঞ হতে হবে। সেই ক্ষেত্রে আমি শিশু বিশেষজ্ঞ হওয়ার প্ল্যান আমার একটা মনে ধারণ করি। আচ্ছা। এর কারণ ছিল শিশুরা ইনোসেন্ট, এদের মধ্যে ওরকম কোনো নেই যে আমি একটা ইনোসেন্ট সাবজেক্ট মানুষকে নিয়ে ডিল করি, আমার মধ্যে যেন কোনো সময় অন্যায় অপরাধ এগুলো বাসা বাঁধতে না পারে। এই শিশুদের সঙ্গে মিশে থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই শিশুদের সঙ্গে নিয়ে চিন্তা করতে করতে আমরা এই বাংলাদেশে আরেকটা সাবজেক্ট যেটা বন্ধ্যত্ব বলা হয়, বাচ্চা যেমন থাকার আনন্দ, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে না থাকার একটা বড় কষ্ট, অনেক সংসার ভেঙে যায়। এবং আমি পাশ করার পরে তখন এই সাবজেক্টটা সম্পর্কে আমার কাছে প্রথমে আসলো, এবং বাংলাদেশে বলতে পারেন এটা নতুন, তখন 2000 সালে 2004-5 সালের দিকে খুব নিউ। তো আমি 2টা জিনিস এখানে ছিল। একটা হচ্ছে যে এটা নিয়ে একটু ভিন্ন ধর্মী, আমি ছোটোবেলা থেকেই একটু নতুন কিছু করার প্রতি আমার আলাদা আগ্রহ। আচ্ছা। এবং স্ট্রাগল ফেস করা এবং কিছুটা বলতে পারেন চ্যালেঞ্জ নেওয়া, এই চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। তো এই সাবজেক্টটা আমার কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা হলো, এবং আমার যিনি মেন্টর ডক্টর মৃণাল কুমার সরকার, উনিও আমাকে গাইড দিলেন, এবং আমি এই চ্যালেঞ্জটা নিতে তখন পছন্দ করলাম যে না,
এই সেক্টরটা দেশে এখনও নাই, বিদেশের উপরে মানুষ নির্ভরশীল। আমি এই সেক্টরটাকে দেশে দাঁড় করাবো ইনশাল্লাহ, এবং আমি সেই যে চ্যালেঞ্জ নিয়েছি আমি আশা করি বাংলাদেশে সেটা আমি দাঁড় করাতে পেরেছি এটা। আহ, এবং এখানে সবচেয়ে মূল কারণ ছিল এই ট্রিটমেন্টের দিকে যে অসংখ্য ফ্যামিলি তাদের ডিভোর্স হয়ে যায়, এবং একটা সন্তান থাকার পরে যে আনন্দ, আবার না থাকা মানে যে ক্রনিক যে ক্রন্দন, এটা শুধুমাত্র যাদের নাই তারাই এটা উপলব্ধি করতে পারবে। এই মানুষের বুকে আমি কিভাবে হাসি ফোটাতে পারি, এটা ব্রত নিয়েই আমি সামনের দিকে এগিয়ে গেছিলাম। এখন এই যে আপনি একটা সাবজেক্টে বিশেষজ্ঞ হলেন এবং সেটা আপনার শিশুদের প্রতি একটা মমত্ববোধ, পাশাপাশি এরপরে আপনি গেলেন যে যারা মাতৃত্বের স্বাদ যারা নিতে চায়, পিতৃত্বের স্বাদ যারা নিতে চায়, তাদেরকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে হেল্প করার যে চিন্তা, তো সেই জায়গায় তো আসলে নানান ধরনের অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। আমরা যেমনটা দেখি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে অনেকেই যখন আপনার ব্যাপারে অনেক কিছু কথা বলার ষড়যন্ত্র, অনেক কিছুই হচ্ছে, এর বিপরীতে আমরা একটা স্রোত দেখতে পেলাম যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আপনার দ্বারা উপকৃত হয়েছেন, আপনার চিকিৎসার দ্বারা উপকৃত হয়েছেন। তো সেই জায়গায় অসংখ্য মানুষের যে স্টোরি, সাকসেস স্টোরি, এতগুলো তো হয়তো আমরা শুনতে পারবো না। আপনার যদি একটু ছোট্ট করে আমাদের 1-2টা সাকসেস স্টোরি শোনান, যেটা আপনাকেও টাচ করে বা আনন্দ দেয়, বা এটা কি বলা যায়, প্রত্যেকটা পেশায় তো একটা আত্মতৃপ্তি থাকে, সেটা আপনাকে আত্মতৃপ্তি দেয়, এরকম আছে কিনা? আমাকে এই সাবজেক্টে মানুষের যে ধরেন 18 বছর পরে বা 20 বছর পরে তাদের বাচ্চা হওয়ার পরে যে আনন্দ, এবং তারা আমার এমন আছে অসংখ্য কাপল এসে পায়ের পরে পড়তে, আমি যদি তাদের বুকে ধরে নিই, এই আনন্দটার আসলে কোনো ব্যাখ্যা নাই। আমি যেমন এই আসনের রিসেন্ট 2টা ইমোশন আমি বলতে চাচ্ছি যে আমি যখন প্রথমে ভোটে দাঁড়াই, এই আসন থেকে আমার অসংখ্য ফ্যামিলি আমাকে কল করেছে। একটা এই গুলশানের দিকে বাসা, তো ওনার কাছে যখন ভোট মানে আমি ভোট চাইতে জানি, উনি আগে আমাকে কল করেছে এবং দেখা করে ওনার অফিসে নিয়ে আমাকে বলেছে যে আমাদের মানে এই সংসার লাইফের বন্ধনটা অটুট রাখা, সেটার অবদান আপনার অনেক। দীর্ঘ প্রায় 14 বছর পরে তাদের বাচ্চা হয়, এবং উনি এবং ওনার ওয়াইফ শুধু দোয়া করেন না, বলছেন যে আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্যে প্রতিদিন দোয়া করে। এখন এই যে মানুষগুলোর যে মানে ভালোবাসা, এই ভালোবাসা কোনো মানে বলছে মানে টাকা পয়সার সঙ্গে তুলনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আবার রিসেন্ট 2 দিন আগে আমাকে একটা পেশেন্ট কল করলো, উনি ইতালি থেকে চলে এসেছেন গুলশানে বাসা। তো উনি শুধু এসেছেন, বলছে যে স্যার আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা শুধু ভোট দেওয়ার জন্যে আপনার কাছে আমরা চলে এসেছি। আরও অন্তত বেশ কিছু পেশেন্ট ধরেন বিদেশে আছে, তারা দাঁড়িপাল্লাতে ভোট দিছে, ঠিক দিয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে। এর বাইরে আমরা যদি বলি যে কত পেশেন্টের যে সংসারের মানে যে ইতিটানা, এটা যে প্রিভেন্ট হয়েছে, এটা আমরা মানে ভাষায় বলতে পারবো না আর কি। আর একটা মানুষের মানে বাচ্চা না হওয়ার যে কষ্টটা, সেটা আমি কিছুটা বলি যে ক্যান্সার হলে অনেক সময় ধরেন মারা যায় একটা সুপারচেন, কিন্তু বাচ্চা না হওয়ার যে বেদনা কষ্ট একটা মানুষকে ক্যান্সারের থেকেও ভোগায়। সে কন্টিনিউয়াস এই যাতনা, তার সংসারে শাশুড়ির যন্ত্রণা, ফ্যামিলির যন্ত্রণা, সারাদিন পরে হাজব্যান্ড কাজ করে এসে বকাঝকা করা, ডিভোর্স হয়ে যাওয়া, এই কাপড়টাকে যে পরবর্তীতে তাদের পরিবারের যে একটা বলতে পারেন মেম্বার হয়ে যায়, আমি আপনাকে মানে তাদের ফ্যামিলির একজন মেম্বার হিসেবে আমাকে ট্রিট করে আর কি।